পারবেন না, এই যে টেলিভিশনে অ্যাড হচ্ছে, তারপরে আপনি পারবেন না। গুড, হ্যাঁ একটু বলেন তো স্কিমগুলোর নাম। যে হাত তুলেছেন বলতে পারবেন? জি বল। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এই এতজন কমছে এখানে প্রায় তিনটা সুযোগ হবে না? এই তিনটা সুযোগের মধ্যে আপনারা মাত্র একজন জানতে পারছেন, অসুবিধা নেই, না জানতেই পারেন। নাম্বার 1 উনি বলেছেন প্রবাস, যেটা আমি নাম বলিনি, আপনি একবার বুঝিয়ে দিয়েছি আর কি। নামে স্কিমে আপনি পরিচয় পেয়ে গেছেন। প্রবাস মানে এটা শুধুমাত্র কাদের স্কিম? প্রবাসী ভাই বোন যারা আছে তাদের স্কিম, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, এই যে আমি আপনাদের স্লাইডে তাহলে ইজি হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রগতি, প্রগতি স্কিম। প্রবাসটা অবশ্যই প্রবাসী বাংলাদেশী হবে, আর প্রগতিটা হচ্ছে শুধুমাত্র বেসরকারি কর্মকর্তা, স্বকর্ম এবং অপ্রাতিষ্ঠানিক কর্মী। অর্থাৎ ধরেন একজন দোকানদার বা একজন কৃষক, তারা নিজের মতো নিজে ইনকাম করে না, নিজের মতো ইনকাম করে। তারপর হচ্ছে আপনার যারা ব্যবসায়ী, রডের ব্যবসা বলেন বা যে কোনো দোকান আছে আমাদের, তারা যারা মনে করছে ব্যবসায়ী বিভিন্ন ধরনের, ছোট হোক বড় হোক, তারা নিজের একটা নিজে করছে, তাই না? তাকে অন্যের উপর ডিপেন্ডেবল হতে হচ্ছে না। এই জন্য নামটাই দিয়েছি কি সুরক্ষা, এবং স্বকর্ম মানে নিজে যে কর্মে নিয়োজিত থাকবে সেটা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা বলেন তো, একজন আপনাদের যদি বলি, একজন ধরেন যে চুল কাটে তাকে কি বলা হয়? নাপিত বলা। নাপিত এই চারটা যে আছে, নাপিত এটার মধ্যে কোনটাতে পড়বে? বাবা বুঝতে পারছেন, সুরক্ষাতে পড়বে। ফোর্থ হচ্ছে সমতা, ঠিক আছে? সমতাটা হচ্ছে মনে রাখবেন, সহজভাবে মনে রাখার জন্য, সমাজের নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য, যাদের বাৎসরিক আয় ৬০,০০০ টাকা বা তার নিচে। ৬০,০০০ টাকা যদি হয় তাহলে মাসে আয় কত হচ্ছে? এই আমাদের সামনের এরা বলতেছে আপনারা ৫,০০০। তার মানে যাদের মাসে আয় ৫,০০০ বা তার চেয়ে কম, তারাই নিম্ন আয়ের ব্যক্তি। মানে আমি কিভাবে বুঝবো আমি নিম্ন আয়ের কিনা? ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন একজন, যিনি আপনি যে বললেন একজন জেলের কথা বলি, ধরেন একজন জেলে, সে এইখানে চারটা যে স্কিম আমি বলেছি, জেলেটা খুব গরিব, তার মাসে আয় বেশি হয় না, আবার সে নিজেরাই নিজে করে, তাই না? এখন বলেন তো এই চারটি স্কিমের মধ্যে সে কোন স্কিমে যাবে? সমতায় যাবে কেন? সুরক্ষায় যাবে না? না আমি বাচ্চাদের কাছে শুনি কি বলে, লজিক বলো, কেন সে সুরক্ষায় যাবে না? প্রায়োরিটি পাবে হচ্ছে সে আগে নিম্ন আয়ের কিনা, তারপরে হ্যাঁ সকর্মে থাকতেই পারে। সত্যি কথা বলতে যারা নিম্ন আয় তারা সবাই সকর্মে নিয়োজিত। যে ভিক্ষা করেছে, সাপোজ ভিক্ষা করে সে কি নিজে নিজে আয় করার চেষ্টা করে না? তার মানে হচ্ছে তারা সমতা স্কিমে চলে যাবে। এবার আমি উল্টা দিক থেকে শুরু করি, সমতা থেকে শুরু করি। সমতা হচ্ছে এই স্কিমটা যাদের আয় তাহলে ৬০,০০০ টাকার নিচে বাৎসরিক, এবং যাদের মাসিক মানে ভাগে চলে আসছে ৫,০০০ টাকা, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে সমতা স্কিমের সরকার, তারা ৫০০ টাকার ফিক্সড, মানে আপনি ৫০০ টাকা দিবেন, সরকার আপনাকে আরো ৫০০ টাকা দিবে। সমতাতে তাহলে আপনি ৫০০ টাকা দিলে সরকার আপনাকে ৫০০ টাকা দিবে। এখন আপনি ১ বছর পরে বলেন তো আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে? তাহলে উনি বলছে ৬,০০০। ১২,০০০। আচ্ছা কারা কারা ৬,০০০ জমা হবে হাত তোলেন তো। কি হাত তুলতেছে? হ্যাঁ, তার অ্যাকাউন্টে তখন ১২,০০০ টাকা জমা হবে, কারণ সরকার তো সাথে সাথে তার অ্যাকাউন্টে কি দিয়ে দিচ্ছে? ৫০০ টাকা দিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন আশা করি। তাহলে এটা সম্পর্কে সমতা সম্পর্কে আপনাদের কোনো আর ভুল কি আছে? হ্যাঁ, আচ্ছা, তবে একটা জিনিস কেউ ভুল করবেন না, যে অনেকে ভাবে যে সমতা স্কিম সবচেয়ে লাভজনক, কিন্তু মনে রাখবে এটাতে আমি কি করতে পারবো? পারবো না। আমাদের দিদি মহোদয় করতে পারবেন না। ধরেন আমাদের যদি সরকারি চাকরি করি না, তাহলেও কি পারবো? পারতে পারি। আমাদের যদি আয় না থাকে ৫,০০০ টাকার নিচে হয়, তাহলে পারতে পারি, তাই না? তাহলে মাথায় রাখবে, তার মানে একজন ডাক্তার যিনি, একজন ইঞ্জিনিয়ার, উনি কি আসলে স্বাভাবিক দৃষ্টিতে পারবেন না? কারণ ধরেই নিন ডাক্তার ইঞ্জিনিয়ার আয় ৫,০০০ টাকার উপরে।
বুঝতে পেরেছেন আশা করি? আচ্ছা। কিন্তু সবার এটার মধ্যে একটা আলাদা একটা লোক কাজ করে যে না আমাকে সময় স্কিম করে তো লাভ 500 টাকা দিলে 500 টাকা, কিন্তু এটা সবার জন্য না। মনে হয় এটা হচ্ছে পিছিয়ে পড়া মানুষের জন্য। এরপর আসি সুরক্ষাতে। আচ্ছা, আপনাদের স্কিমগুলো সম্পর্কে বললে আরো সহজ হবে। আচ্ছা আচ্ছা, প্রবাসটা করি, প্রবাসটা যেটা আসছে, প্রবাসীরা আপনার তারা হচ্ছে সর্বোচ্চ 10,000 টাকা প্রতি মাসে জমা দিতে পারবেন। তার চেয়ে বেশি তারা চাইলেও জমা দিতে পারবেন না। প্রবাসীদের ক্ষেত্রে এখন পাসপোর্ট লাগবে না, তাদের পাসপোর্ট হলেও হবে, তাদের এনআইডি থাকলেও হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রবাসী যেহেতু আপনারা কেউ না, এই জন্য আপনাদের সব বেশি বলছি না প্রবাস সম্পর্কে। দ্বিতীয়ত হচ্ছে প্রবাসীরা অবশ্যই কিভাবে টাকা জমা দিতে হবে বলতো? কোন দেশে টাকা জমা দিতে হবে? তিনি যে দেশে আছেন সেই দেশে টাকা জমা দিতে হবে। এখন বলতে পারেন স্যার উনি তো প্রবাস থেকে দেশে ফিরে আসতে পারে, তখন কি করবে? হ্যাঁ, উনি যখন প্রবাস থেকে দেশে ফিরে আসবে তখন বাংলাদেশি টাকা জমা দিবে, তখন তার প্রবাসী স্কিমটা চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় হচ্ছে আমরা কয়টা স্কিম বললাম আপনাদেরকে? প্রবাস বললাম আর সমাধা বলেছি, তাই না? এখন একটা ছোট্ট উদাহরণ দিই। প্রবাসী স্কিমে সর্বনিম্ন কোন ব্যক্তি যদি 5,000 টাকা জমা দেয়, ঠিক আছে, সে যদি 10 বছর টানা জমা দেয় তাহলে সে 60 বছর বয়স হওয়ার পরে সে 7,651 টাকা প্রতি মাসে পাবে। কিন্তু সে যদি 42 বছর 18 বছর পর থেকে সে শুরু করে, সাহেব আপনি বুঝতে পারছেন যে লোকটা 18 বছর পরে শুরু করলো আর যে লোকটা 50 বছর শুরু করলো, দুজনের টাকার পরিমাণ জমা কি এক হবে? সাহেব অনেক পার্থক্য থাকবে। এই কারণে 18 বছর পরে যে জমা দিবে তার মাস শেষে 1,72,000 টাকা জমা হবে। কথা কি বুঝতে পারছেন? সরি, মানে 1,72,000 টাকা প্রতি মাসে তারা পাবেন। আপনাদের আমি কিছু দিব, তখন আরো জানতে পারবেন। এবার আসি আমি প্রগতি স্কিমে। প্রগতি স্কিম কাদের জন্য আপনারা নিজেরা জানেন? কাদের জন্য? বেসরকারি যারা আছে, তাই না? প্রগতি স্কিমেও মোটামুটি একই কাছাকাছি, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে বলা হয়েছে যে সে ধরেন একটা এনজিওতে চাকরি করে, সেই এনজিওর 50% তার অফিস দিবে আর 50% সে নিজে জমা দিবে। ধরেন উনি 3,000 টাকা স্কিম করেছে, তাহলে 3,000 টাকা উনি দিবে, 3,000 আর বাকি 3,000 টাকা কে দিবে? হ্যাঁ, উনি যে 25 টাকা করেন ওনারা দিবে, এটাই বলা আছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। তবে তারা যদি সেই উদ্যোগ গ্রহণ না করে, ধরেন সাপোজ একটা উদাহরণ দিলাম, একটা এনজিওর নাম বলেন, ধরেন একটা আলোর ভুবন একটা এনজিও, সাপোজ সেই এনজিওটার যিনি প্রধান উনি বললেন না আমি পেনশন স্কিমে যাব না, সেই ক্ষেত্রে সে একাও পেনশন স্কিমটা করতে পারে। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, এরপর আসি আমাদের সুরক্ষা স্কিম, যেটা আপনাদের জন্য বেশি প্রযোজ্য, কাজে আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন। কি বলেছিলাম? যে যারা স্বকর্মে নিয়োজিত তারা এটাতে করতে পারবেন। সেক্ষেত্রে যে আমি দেখেন বলেছিলাম একজন রিক্সা চালক, তার সে কি 5,000 টাকা আয় হয়? তার একজন রিক্সা চালক আয় মিনিমাম সে যদি 500 টাকা করে আয়, তাহলে 20 দিন যদি কাজ করে তাহলে কত টাকা আয় হয়? 10,000। তাহলে সেই সুরক্ষা স্কিমে আসবে না সমাজ স্কিমে আসবে? এই সুরক্ষা বলছে কেউ সমতা বলছে, এই সামনে একটা সমতা বলছে। আমি বলেছি কিন্তু 5,000 টাকার উপরে হলে সে কি সমাজে থাকতে পারবে? পারবে। আচ্ছা, আরেকটা যদি বলি, এই আপনারা কি বিরক্ত হচ্ছেন? বুঝতে পারতেছেন? ধরবো একটু করে বাচ্চাদের মতো করে, হ্যাঁ, তখন বুঝবো জি স্যার কি বলতেছেন। এখন এইখানে আমি বলি, এখানে আপনি সুরক্ষা স্কিমে 10,000 টাকা জমা দিতে পারবেন না। মনে রাখবেন শুধু দুইটা স্কিমে 10,000 টাকা দিতে পারবেন, একটা হচ্ছে প্রগতি, একটা হচ্ছে প্রবাস। এই দুইটা স্কিমে আপনি 10,000 টাকা করে সহজ জমা দিতে পারবেন, কিন্তু আর সমাধানতে কত টাকা জমা দিতে পারবেন? 500। তার মানে আর এটাতে পারবেন 5,000 টাকা সুরক্ষাতে। সুরক্ষাতে শুরু হবে 1,000 টাকা থেকে, প্রবাসে শুরু হবে 2,000 টাকা থেকে, প্রগতিও শুরু হবে 2,000 টাকা। তার আপনি 1,000 টাকা স্কিম নিতে পারবেন। এখন ধরেন আপনারা 1,000 টাকা স্কিম চালু করেছেন, তাহলে কেউ যদি 18 বছর পর থেকে শুরু করে 1,000 টাকা স্কিম, তাহলে সুরক্ষাতে সে 60 বছর বয়সে সে 34,485 টাকা করে প্রতি মাসে পাবে। বুঝতে পেরেছেন?
কেউ যদি 10 বছর চালু করে তাহলে সে প্রতি মাসে 1530 টাকা করে পেনশন স্কিমে পাবে। কাজে আপনাদের অনুরোধ করবো, স্বাভাবিক যত গুণ তত মিষ্টি। আপনি 10 বছর করলে যে টাকা জমা হবে, 30 বছর করলে কি একই পরিমাণ টাকা জমা হবে? তাইভাবে তার 3 গুণ বেশি টাকা পাবে। এই জন্য যিনি 10 বছর করছে তিনি 1530 টাকা পাইলো, যিনি 30 বছর করছে তিনি কি 12,460 টাকা পাচ্ছেন। খেয়াল করছেন ব্যাপার? আমি দেখেন, আপনি যদি খেয়াল করেন 30 বছর যিনি দিচ্ছে তিনি 12,400 মানে 12,500 টাকা প্রতি মাসে পাবেন। আর যিনি মাত্র 10 বছর করবে তিনি 1530 টাকা প্রতি মাসে পাবেন। যিনি 5,000 টাকা করে জমা দিবেন প্রতি মাসে তিনি 10 বছর জমা দিলে 7,751 টাকা পাবে। আর যদি 30 বছর জমা দেয় তাহলে 62,000 টাকা করে পাবে। যে লোকটা প্রতি মাসে 62,000 টাকা করে পাবে তার কি আর আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন আছে? না। সরকার সেটাই চায়। সরকার চায় 60 বছর পর আসলে আমাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলি আমরা, হ্যাঁ, বিশেষ কিছু পেশা ছাড়া। সেক্ষেত্রে আমাদেরকে এই স্কিমগুলো আনতে আসলে আপনি অন্তত পরবর্তীতে আপনাকে কি করতে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না। বিশেষ করে আমি নারীদেরকে বলবো, যারা ইয়াং আছেন এখন বলবো, আমাদের দেশে অনেক বৃদ্ধ মহিলা আমাদের অফিসগুলোতে ঘোরাফেরা করে, রাস্তাও দেখবেন, আপনি দেখবেন, খেয়াল করে যারা ভিক্ষা চায় বেশিরভাগ নারী না, বৃদ্ধ নারী না। কারণ কি? কয়েকটা কারণ। এক হচ্ছে আমাদের দেশে এখন নারীদেরকে আমরা প্রকৃত তাদের অধিকার দিতে পারি নাই, নারীদের জমির অধিকার আমরা দিতে পারিনি। দুই হচ্ছে অনেক নারী কি রেখে তার দুইটা বাচ্চা রেখে তাকে স্বামী তালাক দিয়ে দেয় বা তাকে ছেড়ে তার স্বামী আরেকটা বিয়ে করে। সেই নারী তার বাচ্চা লালন পালনের কারণে আজীবন স্যাক্রিফাইস করে কি করে, বাচ্চা দুটোকে মানুষ করতে যেয়ে তার কঠোর পরিশ্রম করতে করতে সন্তান দুটোকে বড় করে, সন্তান দুইটা আস্তে আস্তে কি হয়, বিয়ে করে তাকে আলাদা করে ফেলে, মাকে আলাদা করে রেখে ফেলে। তখনও মা কি হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। তৃতীয় আরেকটা কারণ হচ্ছে সামাজিক নৈতিকতার অবক্ষয় আমাদের, যেটা আমাদের ধনী গরিব সব ক্ষেত্রে আমি দেখতে পাই। সেটা হচ্ছে কি, বৃদ্ধ বাবা মা হয়ে গেলে স্ত্রীর কথা শুনে অথবা ছেলে মেয়ের বিভিন্ন পরিবেশ বিভিন্ন কিছুর কথা শুনে, তবে কেউ যদি চান যে আমি যে টাকা জমা দিয়েছি এই টাকা থেকে আমি লোন নিব, ঠিক আছে, ধরেন আপনি 1 লাখ টাকা জমা হয়েছে, তাহলে আপনি 50% টাকা লোন নিতে পারেন, অর্থাৎ 50,000 টাকা আপনি লোন নিতে পারবেন। অথবা ধরেন আপনি বলতে পারেন স্যার আমি তো মারা যেতে পারি, আমি টাকা জমা দিলাম 1 টাকা, তাহলে আমি টাকাগুলো কোথায় দেব? সেক্ষেত্রে যে বলেছিলাম আপনাদেরকে একাউন্ট থেকে নমিনি লাগবে না, আপনার নমিনি আপনার টাকাটা পাবে। সেক্ষেত্রে আপনার নমিনি 8% সুদ সহ টাকাটা পাবে। আমি বুঝতে পেরেছি? সাপোজ আপনার 2 লাখ টাকা জমা হয়েছে অ্যাকাউন্টে, আপনি মারা গেছেন, আপনার স্ত্রী আপনি নমিনি করেছেন, অথবা আপনার ছোট ভাইকে আপনি নমিনি করেছেন, তাহলে আপনার ছোট ভাই এই 2,16,000 টাকা একবারে টাকাটা সরকার তাকে দিন। আমি বুঝতে পেরেছি? স্যার বুঝতে পেরেছি। আরো ব্যাখ্যা দিয়ে আমি নিজে প্রশ্ন করি, ধরেন একজন 62 বছর বয়সে, 62 বছর পেনশন স্কিম পাবে, তাই না? 60 বছর থেকে শুরু হয়ে গেছে, সে যদি 2 বছর পর মারা যায় তাহলে কি হবে? তাহলে সে যাকে নমিনি করে গিয়েছে সে বাকি 13 বছর অর্থাৎ 75 বছর বয়স পর্যন্ত সেই পেনশন স্কিমের আওতায় থাকতে পারবে। আবার বলি, কোন ব্যক্তি পেনশন স্কিম চালু করলে, ধরেন এই যিনি প্রশ্ন করতে চাচ্ছেন, আপনার নাম কি? কি নাম আপনার? আমার নাম রাব্বি। রাব্বি চাইলো যে রাব্বি ধরেন 65 বছর বয়সে রাব্বি মারা গেল, রাব্বি তার মাকে নমিনি করে গিয়েছিল, তাহলে রাব্বির মা, আমি বলছি কত বছর পর্যন্ত নমিনি পাবে? 75 বছর পর্যন্ত। রাব্বির মা 75 বছর বয়স পর্যন্ত কি পাবে? এই পেনশন স্কিমটা পাবে, ঠিক আছে? কিন্তু 75 বছর বয়স পার হয়ে যাবে তখন কি সে পাবে? পাবে না। কিন্তু রাব্বি যতদিন বেঁচে থাকবে, সে যদি 100 বছরও বেঁচে থাকে, সে 100 বছরই এই টাকাটা পেতে থাকবে। মানে সহজভাবে যদি বলি, কোন ব্যক্তি যখন এই স্কিমের আওতায় আসবে, সে যতদিন বেঁচে থাকবে সে ততদিন কি পাবে? এই পেনশনটা পেতে থাকবে। আর সে যদি মারা যায় তাহলে তার পরবর্তীতে যিনি আসবেন তিনি 75 বছর বয়স পর্যন্ত পাবেন। আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ। কি আপনি কি বলতে চাচ্ছেন? আর আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি প্রবাসে থাকি, প্রবাসী অনুযায়ী আমি প্রবাস স্কিমের উপর পেনশন স্কিমটা টাকা জমা দিই। হ্যাঁ। তো দেশে আসার পর যখন আমি দেশে আসবো তখন আমার তো সামর্থ্য নাও থাকতে পারে যে প্রতি মাসে আমি 5,000 করে টাকা জমা দেয়। আচ্ছা, আমি প্রশ্ন করার উত্তর দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম না একটা কথা, যে আপনারা ফ্লেক্সিবল অনেক, যে 5,000 টাকা যদি আপনি জমা দিতে না পারেন, আপনি তো জানতেন যে আপনি হ্যাঁ বল উত্তরটা আপনি দেন।
যে উনি বলেছে উনি প্রবাসী ছিল, ওনার ভালো ইনকাম ছিল, এখন উনি দেশে চলে আসে, ওনার ইনকাম কমে গিয়েছে, সেই ক্ষেত্রে কি উনি অন্য স্কিমে যেতে পারবেন কিনা বা টাকা কমাতে পারবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। পারবো, কিন্তু তখন তো আমরা প্রবাসের যে হ্যাঁ, তখন আপনার প্রবাসী স্কিমটা চলে যাবে কোথায়? তখন আপনি নিজে বলতে কোন স্কিমে চলে যাবে? তার নিজেটা চলে যাবে সুরক্ষা, কিন্তু হ্যাঁ। প্রবাসে যে এক্সট্রা ফ্যাসিলিটিস গুলো আছে সেটা তো আমি পাবো না। না, এসব ফেসিলিটিস কোথায় আছে? স্কিমে সব মনে রাখবেন, সমতা ছাড়া বাকি তিনটে স্কিমের ফ্যাসিলিটি কিন্তু একই। 2000 দিলে কিন্তু আসলে পার্থক্য কিসে? টাকা দেওয়ার পরিমাণের ক্ষেত্রে। প্রবাসীদের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা? 10,000। কিন্তু সুরক্ষাতে সর্বোচ্চ কত? 5,000। এইগুলো হচ্ছে পার্থক্য। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি এখানে খেয়াল করে আমি বুঝাই দিই, আপনি বসেন, প্লিজ বসেন, আমি বুঝাচ্ছি, দেখেন খেয়াল করেন। সুরক্ষাতে 10 বছর টাকা জমা দিলে কত টাকা জমা হচ্ছে? যদি 5,000 টাকা করে জমা দেয় কত টাকা জমা হচ্ছে? 7,600। প্রতি মাসে কত টাকা পাবে? 600 টাকা। এবার খেয়াল করে দেখেন, এবার অন্য স্কিমে যায়, দেখেন এখানেও 10 বছর জমা দিলে কত টাকা জমা হচ্ছে? 7,651। এবার ওই যে রাব্বি সাহেব যেটা বলল, প্রগতিতে যায়, প্রবাসে এই যে দেখেন 10,000 টাকা করে 5 বছর দিলে কত টাকা জমা হচ্ছে? এই যে খেয়াল করেন তো, 5টা খেয়াল করছেন? একই না? আপনি কি বুঝতে পারছেন? এবার সবগুলো স্কিমের নাম আলাদা, কিন্তু বেনিফিট কি একই, শুধু একটা বেনিফিট আলাদা বেশি। কোনটা? সমতা। আপনার কি ক্লিয়ার? রবি, আপনি ক্লিয়ার হয়েছেন? মানে আপনি যে স্কিমে নেন না কেন, আপনার কিন্তু বেনিফিটটা একই রকম, শুধু নামের কারণে এবং সরকার যদি ভাগ করতে পারে কারা কোন ক্যাটাগরির, এর জন্য এই স্কিমগুলো দিয়েছে। আপনি না বুঝলে আবার বলেন। বুঝতে পেরেছেন কি? থ্যাংক ইউ। আর কেউ? এবার আমি ধরো বলবো, আপনারা প্রশ্ন না করলে আমি প্রশ্ন করবো। আচ্ছা, আপনি হ্যাঁ বলেন, একটু কষ্ট করে মাইক দিন। আপনি ওখানে থাকেন, আপনি ওখানে থাকেন, দ্রুত। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, তো অনেক সময় চলে যাচ্ছে, 10 মিনিট থেকে ঘন্টা কত হয়েছে খেয়াল করলাম। জি বলেন। আচ্ছা, আমি কিন্তু উত্তর দিয়েছি, এই উত্তরটা দিবে আমাদের কেউ দিবে না। হ্যাঁ, এই যে লিঙ্ক যে করা, যে হ্যাঁ আপনি দেন, ওনার প্রশ্ন তো আপনি দেন। উনি বলেছে উনি স্কিম চালু করার 5 বছর পর উনি মারা গিয়েছেন, সেই ক্ষেত্রে ওর টাকাটা কি হবে? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। বলেছে তার নমিনি হবে, মানে সাপোজ আপনি আপনার মাকে, বাবাকে অথবা ছোট ভাইকে আপনি নমিনি করে গিয়েছেন, এবার আপনি বলেন নমিনি কত টাকা পাবে? উনি ধরেন 1 লাখ টাকা জমা করে মারা গিয়েছেন, এই যে আমার সামনে, যে একদম সামনে মেয়েটা, যে আপনি বলেন উনি 1 লাখ টাকা জমা করার অবস্থায় মারা গেছে, কি হবে? ওনার ছোট ভাইকে উনি দিয়ে গেছে নমিনি, ওনার নমিনি কত টাকা পাবে? কত পার্সেন্ট হারে সুদ পাবে? 8%। মনোযোগ নাই। 8% হারে তার মানে কত টাকা পাবে তার ছোট ভাইটা? 1,08,000 টাকা। আমি বুঝতে পেরেছি আপনাদেরকে? গুড, প্রশ্ন করলে আরো জন্য ক্লিয়ার হয় তারা। তাহলে আমার একটু প্রশ্ন আছে, বলেন। হ্যাঁ, আমরা যারা সরকারি চাকরি করেছি, তার বিশেষ মানে আমাদের পরিবাররা, আমি মারা গেলে একটা সময় পরে তারা পেনশন পাবে। আচ্ছা, আমি আপনার প্রশ্ন উত্তর আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনি বলতেছেন যে আপনার পেনশনে তো আপনার স্ত্রীও পাবে আজীবন পেনশন, সেক্ষেত্রে এই স্কিম করলে কি সে সমস্যা হবে না, তাই না? হ্যাঁ, দুটোই পাবে সে, দুইটা আপনার জিনিস। ঠিক আছে, আমাদের সরকারি চাকরিজীবীদের পেনশন স্কিম, সরি পেনশন, আর এই পেনশন স্কিমে আলাদা। ঠিক আছে, আর একটা বিষয় ছিল স্যার, যদি নমিনি সহ, আমি নমিনি করাইবো একজনকে, নমিনি সহ রোড অ্যাক্সিডেন্টে দুজনে মারা গেছে, এই টাকাটা কি হবে? আচ্ছা, ধন্যবাদ, বসেন। সেটা হচ্ছে আপনাকে খেয়াল করে দেখেন, আপনি একটু সাইলেন্ট হয়ে খেয়াল করে দেখেন, মানে আপনি মরে যাচ্ছেন, মরে যাওয়ার সময় চিন্তা করতেছেন বড় ডিজাইনের জন্য, সেখানে বুঝতে পারছেন বিষয়টা? ও আরেকটা বিষয় বলা লাগে, আপনি নমিনি চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, আপনি নমিনি চাইলে এই ক্ষেত্রে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি একটা নমিনি দিয়ে না, আপনি 2 জন নমিনি দেন, আপনার বাচ্চা কাচ্চা 4 জন, তাহলে আপনি 4 জন নমিনি দেন। কথা কি বুঝতে পারছেন? এই থেকে যদি মনে করেন যে আপনি নমিনি রাখতেই চাচ্ছেন,
এখন কোনো কারণে যদি সামার বুঝে না আশা করি আল্লাহ তাআলা এমন কোনো দিকে না যায় একটা পরিবারের 5 জনই মারা যাবে, এটা খুব রেয়ার, তাই না? আমাদের সমাজে ঘটে না যে তা না, এটা খুব রেয়ার। এখন সেক্ষেত্রে ধরেন সবাই মারা গেল, সবাই গেলে কেন নদীর কেউ না থাকলে কি আর পাবে? কেউ তখন আর পাবে। আচ্ছা, আমি এবার প্রশ্ন করবো না আপনাদের শেষ প্রশ্ন করা? আচ্ছা, এবার আমি প্রশ্ন করি। হ্যাঁ, একদম পিছনে যে তারা বসেছেন, একদম পিছনে ক্যাপ পরা, একদম লাস্ট, ছেলেদের লাস্টে ক্যাপ পরা যিনি আছেন, হ্যাঁ আপনি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম। আচ্ছা বলেন তো, যে আপনি আজকেই আমাকে যে আমার ইউনুস স্যার কথা শুনে আপনার মনে হচ্ছে আমি আজকেই স্ক্রিনটা করব, ঠিক আছে? তাহলে কি কি লাগবে আপনার? আমি তো পরে আছি, তো আমি আচ্ছা পরে আসছেন না? আচ্ছা কে বলতে পারবেন? হাত তুলে সাহস করে। হ্যাঁ বলেন। ধন্যবাদ স্যার। যে এই সার্বজনীন পেনশনের আওতায় আসতে চায় তার এনআইডি কার্ডের ফটোকপি, মোবাইল নাম্বার, নমিনির এনআইডি কার্ডের ফটোকপি। একদম আমাদের মেয়েরা একটু বেশি কনসেন্ট্রেট করছে, ঠিক আছে? আচ্ছা একটু গ্যাপ আছে, কি সুন্দর করে বলতে পারবেন? একটু গ্যাপ আছে। আমরা আমাদের স্যার জি সুন্দর করে বলেন, দেখি কারা জিতে, ছেলেদের জন্য মেয়েরা জিতে, একটু আমরা খেলাই খেলবো। আচ্ছা বলেন। আমাদের লাগবে এনআইডি কার্ড, ফোন নাম্বার। আরো স্পেসিফিক বলেন, বলবেন আবেদনকারী জাতীয় পরিচয়, তাহলে আর মানে গ্যাপ থাকবে না, কনফিউশন থাকবে না। জি বলেন, যিনি আবেদন করতে চাচ্ছেন আবেদনকারীর এনআইডি কার্ড জি এবং আবেদনকারীর ফোন নাম্বার, সাথে দুই কপি ছবি আর নমিনির নাম। ছবি কি আমি বলেছি? একজন বাদ দিচ্ছেন, একজন বলতে কেউ যা গুড। হ্যাঁ বলেন। নমিনির নাম এবং নমিনির এনআইডি কার্ড বা যেটা একটা গ্যাপ আছে, কি গ্যাপ আছে? দেখছেন এত বলছি তারপর আপনাদের মধ্যে গ্যাপ হয়ে আছে। সাহস করে কে বলবে? এরপর ছেলেরা থাকবে, উনি না পারলে এবার আপনারা বলবেন। হ্যাঁ আবেদনকারীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, তারপর মোবাইল নাম্বার লাগবে, তারপর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা একটা ছেলে দেখি আরো সুন্দর করে বলতে পারবে। প্রবাসী থাকলে তার হচ্ছে বাচ্চা। কত কিছু বলছেন। আচ্ছা দেখি সুন্দর করে কে বলতে পারবে। ছেলেটাকে দেন না, ছেলেটাকে দেন। হ্যাঁ স্যার সাহেব ওই ছেলেটা বলবে আপনি পিছনে ছেলেটাকে দেন, ওই যে পিছনে চলে আসে। সময় নষ্ট করতে। একটু সাইলেন্টলি শুনি, তাহলে তো শেখা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি আবেদনকারী এনআইডি কার্ড, আবেদনকারী রেজিস্ট্রেশনকৃত নিজের মোবাইল নাম্বার। থ্যাংক ইউ, গুড, থ্যাংক ইউ। একটা হাতে দেন, সুন্দর একটা কথা বলেন। মোবাইল নাম্বার তো অনেকেরই আছে না, কিন্তু আমাদের সমাজে অনেকের মোবাইল নাম্বার আছে তার বাবার নামে রেজিস্ট্রেশন, মায়ের নামে রেজিস্ট্রেশন, অনেক মেয়ের কিন্তু তার হাজবেন্ডের নামে রেজিস্ট্রেশন, সেটা করা যাবে না। নিজের নামে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার থাকতে হবে, ঠিক আছে? কারণ মোবাইলে কোড যাবে, ওটিপি যাবে, তাহলে ইম্পর্টেন্ট না এটা? হ্যাঁ আপনারা সবাই ইয়াং জেনারেশন, আপনারা এগুলো জানেন, ওটিপিটা কত ইম্পর্টেন্ট। দুইটা গেল, তারপর এবং তিনি যাকে নমিনি করতে চায় তার এনআইডি কার্ড, ঠিক আছে, এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এইখানে একটু ভালো হয়। কার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার? নমিনি নাকি যে আবেদন করছে তার? যে আবেদনকারীর ব্যাংক নাম্বার। তাহলে বলতে হবে আবেদনকারী ব্যাংক নাম্বার। আচ্ছা সহজভাবে বলার জন্য আমি আরো সহজভাবে বলে আপনাদেরকে আরো চারটা জিনিস বলেছি। নাম্বার 1 আবেদনকারী জাতীয় পরিচয়পত্র, নাম্বার 2 আবেদনকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, নাম্বার 3 আবেদনকারীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট, নাম্বার 4
তিনি যাকে নমিনি করবেন সেই নমিনি জাতীয় পরিচয়পত্র। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি? হ্যাঁ, আরো সহজভাবে বলি যাতে আরো মনে থেকে গল্প সালে বলি। ধরেন ইউনুস স্যার এখানে আসছে, ইউনুস স্যার একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছে, যদিও আমি সরকারি কর্মচারী হিসেবে পারবো না, এটা মনে রাখার জন্য বলছি। তাহলে আমার আবেদনে কি লাগবে? জাতীয় পরিচয়পত্র লাগবে। আমার সাপোজ আমি আমার যে নমিনি করতে যাচ্ছে আমার ছোট মেয়েকে, তাহলে আমার মেয়ের কি লাগবে? এনআইডি কার্ড লাগবে। কিন্তু আমার মেয়ের এনআইডি কার্ড নাই, তাহলে সেক্ষেত্রে তার কি লাগবে? জন্ম নিবন্ধন লাগবে। আর একটা নতুন জিনিস শিখে ফেললেন, তাই না? তারপর হচ্ছে আমার কি লাগবে? মোবাইল নাম্বার লাগবে আর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। তো সবাইকে ধন্যবাদ। এবার আমি একটু অন্য অফিসে যাই। হ্যাঁ, আরো একটা ইনকাম কম চাই। মনে করেন আমার মেয়ে বয়স 18 হয়ে গেছে, তার তো এখন কোনো ইনকাম নাই। ইনকাম নাই, আমি সমতা করে দিলাম, আমি সাপোর্ট দিচ্ছি, তার তো ইনকাম 5,000 টাকা দিচ্ছে, তার মাধ্যমে একটা চাকরি হয়ে গেল। 18 বছরে সে চাকরি হয়ে গেল, 28 বছরে যায়। আচ্ছা, 28 বছরে যায়, আচ্ছা বুঝতে পারছেন। তার টাকাটা বৃদ্ধি পাবে। এখন 42 বছর কেজি হবে না, ওই 28 বছর থেকে যা এটা ঠিক আছে বলছি। এটা তো ভালো খবর যে আমাদের অনেকে এখানে আছেন, কেউ কেউ সবাই চাকরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে? ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে, নতুন একটা স্কিমের নাম ঘোষণা করেছে। নামটা হচ্ছে কি? প্রত্যয় স্কিম। এটা আমাদের বলি নাই। সেই প্রত্যয় স্কিমে আপনার এই 1 জুলাইয়ের পরে যত মানুষ রাষ্ট্রায়ত্ত বা স্বায়ত্তশাসিত যে কোনো চাকরিতে জয়েন করবে তারা আর পেনশন পাবে না, তারা এই ইউ পেনশনের অধীনে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই জটিলতা আশা করি থাকবে না। আরেকটা বিষয় তো কত বছর কি করেছিলেন? 8 বছর করেছিলেন। উনি বলছেন আরেকটা যে একজনের অনেক সে একটা 2000 করে চাঁদা দিচ্ছে, কিন্তু হঠাৎ করে সে গরিব হয়ে গেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? হতে পারে না এরকম? সেক্ষেত্রে তার স্কিম পরিবর্তনের ক্ষেত্রে তাকে মনে রাখবেন, এটা তো মাত্র শুরু হলো, তাই না? এই প্রজেক্টটা দেখেন আপনার কেউ একটা মেয়ে ছাড়া কেউ বলতে পারেন না। তার মানে হচ্ছে এটা চালু হয়েছে, এটা একটা পরিচালনা পর্ষদ থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, এরা মিলে একটা অফিস হবে। আস্তে আস্তে এটা বাড়বে। অলরেডি গত সপ্তাহে 1 লক্ষ মানুষ এই স্কিমে আওতায় চলে আসছে। তার মানে আমরা ধারণা করছি 1 কোটিরও বেশি লোক খুব দ্রুতই এই আওতায় চলে আসবে। তখন আস্তে আস্তে কি হবে? যত বেশি মানুষ হবে তত সেবা লাগবে, বেশি সেবা লাগবে না, তত বিভিন্ন অফিস চালু হবে। এখন যখন আমরা ইউরো অফিস থেকে এগুলোকে করছি, হয়তো তখন আলাদা একটা অফিস হবে, অফিসের মাধ্যমে সেগুলো পরিচালনা হবে। ঠিক আছে? আর ওই যে বললাম ফ্লেক্সিবল, প্রবাসীকে রাফি প্রশ্ন করলো, প্রবাসী থেকে দেশে চলে আসছে, যে দেশ থেকে এখন আবার অনেক স্কিমে যেতে পারবে, সে যেতে পারবে। একইভাবে যদি কেউ গরিব হয়ে যায় আর তাহলে সে স্বাভাবিকভাবে সমাজ স্কিম তখন সেটা নিশ্চয়ই সেটাকে চেঞ্জ করে। এটা এখন আমি নিজেও জানি না বুঝতে না যে এটা আসলে সে তার তো একটা নিশ্চিত পরিমাণ টাকা জমা হয়ে যাবে, তাই না? জমা হয়ে গেলে সেটা তো একটা ভাগিদার পাবেই। আশা করি সেই হিসেবে সে সেটা প্রতি মাস হিসেবে পেনশনটা পাবে।